যেন আরো ভয়ঙ্কর রূপ নিল। বজ্রপাত, মেঘের গর্জন যেন আকাশ পাতাল এক হয়ে গেল। রহমত মিয়ার বড়াই করা সেই অট্টালিকার ছাদ ভেঙে পড়ল তার সামনেই। গ্রামের নাম শান্তিপুর। গ্রামের মানুষ সহজ সরল ও খুবই পরিশ্রমী, কিন্তু তাদের মধ্যে একজন ছিল ভীষণ অহংকারী, আর তিনি হলো গ্রামের সবচেয়ে ধনী জমিদার রহমত মিয়া। বৈশাখ মাস তো চলে এলো, এবার ঘরে ফসল তুলতে পারবো কিনা। এবারে তো জমিতে ভালো ফসল হয়েছে, মনে হয় এবারে ঝড় বৃষ্টি তেমন হবে না। কি যে বলিস রফিক, গতবারও তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তা দেখা যাক কি হয়। ঋতুর বাবা প্রায় শহরে যায় কাজের উদ্দেশ্যে এবং 3-4 দিন পর পর বাড়ি ফেরে। তাই ঋতু প্রত্যেকবারের মতো এবারও বাবার পথ চেয়ে বসে আছে, কখন তার বাবা বাড়ি ফিরবে। কি রে ঋতু, পথ চেয়ে বসে আছিস কেন? দাদি, তুমি ভুলে গেছো আজ বাবা আসবে? না, বলিনি। তা ওর যখন আসার সময় হবে তখন চলে আসবে। তুই ভেতরে আয়। আচ্ছা ঠিক আছে, আসছি। সে বছর বৈশাখের শুরু থেকেই গরম ছিল অস্বাভাবিক। আকাশ যেন রোদে পুড়ে যাচ্ছিল আর বাতাস থমকে গিয়েছিল। একদিন বিকেলবেলা রহমত মিয়া জমিতে কাজ করা কৃষকদের বলল, তোমরা ঝড়ের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দিও না। কাল বৈশাখী তো সব বাজে গল্প। কালবৈশাখী হলো প্রকৃতির এক খেলা জমিদার সাহেব, বাজে গল্প কেন হবে? রহমত মিয়া ভাবতো তার টাকায় সবই চলে। প্রকৃতি, মানুষ, সময়, কারোই কোনো দাম নেই তার টাকার কাছে। সেই সময় আকাশে একদম হঠাৎ করে কালো মেঘ জমে উঠল। আকাশে গর্জন শোনা যাচ্ছে। এবছরে সত্যি কালবৈশাখী আসছে রে, মনে হয় এবারে আর আমাদের রক্ষা নাই। দেখো আমার অট্টালিকা কেমন দাঁড়িয়ে থাকে। ঝড় বাদল যাই হোক, আমার বাড়ির একটা ইটও নড়বে না। গ্রামের মাঝখানে বিশাল এক অট্টালিকা বানিয়েছিল রহমত মিয়া। সব সময়ই তিনি তার টাকা ও তার অট্টালিকা নিয়ে অহংকার করত। কৃষকদের এমনটা বলে রহমত মিয়া সেখান থেকে চলে গেল। জমিদারের না হয় বড় বাড়ি আছে, এই ঝড়ে আমাদের কি হবে রফিক? আপনি চিন্তা করবেন না, আমাদের জন্য আল্লাহ আছেন, তিনি আমাদের রক্ষা করবেন। কাল বৈশাখী ঝড় শুরু হলো। প্রথমে হালকা বাতাস বইতে শুরু করলো। দাদি, ও দাদি, দেখো না এখনো যে বাবা আসছে না। আমার বড় ভয় করছে। বাবা ঠিক মতো আসতে পারবে তো? ঋতুর দাদিও মনে মনে অনেক ভয় পাচ্ছিল। তারপরেও নাতনিকে সাহস দিয়ে বলল, আরে দিদি ভাই, এত চিন্তা করার তো কিছু নেই। শফিক ঠিকই বাড়ি ফিরে আসবে। চিন্তা করিস না দিদি ভাই। এবার বুড়িও পথ চেয়ে বসে রইল কখন তার ছেলে বাড়িতে ফিরবে। ছেলে আর নাতি ছাড়া যে তার আর কেউ নেই। ঝড় যেন আরো ভয়ঙ্কর রূপ নিল। বজ্রপাত, মেঘের গর্জন যেন আকাশ পাতাল এক হয়ে গেল। রহমত মিয়ার বড়াই করা সেই অট্টালিকার ছাদ ভেঙে পড়ল তার সামনেই। ঝড় শেষে দেখা গেল গ্রামের কুড়ো ঘরগুলো কোনোভাবে টিকে আছে, কিন্তু রহমত মিয়ার প্রাসাদ হয়ে গেছে ধ্বংসস্তূপ। গ্রামবাসীরা এ নিয়ে চুপচাপ ছিল, কেউ কিছু বলেনি জমিদারের ভয়ে। আজ বুঝলাম প্রকৃতির সঙ্গে অহংকার করা চলে না। কাল বৈশাখী শুধু ঝড় নয়, সে প্রকৃতির প্রতিশোধ। এদিকে ঋতু ও তার দাদি এখনো পথ চেয়ে বসে আছে। ও দাদি, ঝড় তো শেষ, এখনো তো বাবা এলো না। আসবে দিদি ভাই, আসবে। একটু ধৈর্য ধর। এমন সময় শফিককে দেখা যায় ভেজা শরীরে সে আসছে। মুখে ক্লান্তির ছোপ, কিন্তু চোখে যেন এক প্রশান্তি। বাবা, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি রে মা। বাবা, তুই আসছিস? কিভাবে আসলি এত ঝড়ের মধ্যে? আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। মা,
আমার কিছুই হয়নি, আজ তোমাদের জন্যই তো আমি বেঁচে আছি। হ্যাঁ বাবা, সত্যি অনেক ভয় পেয়েছিলাম। তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। মাকে হারিয়েছি অনেক ছোটতে, একমাত্র তুমিই আমাদের সব। এদিকে কালবৈশাখী ঝড়ের ধ্বংসের পর রহমত মিয়া এক নতুন মানুষ হয়ে উঠেছিল। তখন প্রথমবারের মতো গ্রামের মানুষদের কাছে সাহায্য চাইলো। আমি ছিলাম এক চোখে অন্ধ, তোমরা কি আমাকে সাহায্য করবে? জমিদার সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি। প্রকৃতির সামনে কেউ বড় না, আর কেউ ছোটও না, সবাই সমান। এরপর থেকে জমিদার তার অট্টালিকা আর টাকা নিয়ে কখনো অহংকার করত না। তার জমিতে যারা খেটে খেত তাদের মজুরি দ্বিগুণ করে দিল। ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করতে নিজের টাকা খরচ করলো। কালবৈশাখী আমাকে শিখিয়ে দিয়েছে, মানুষ হতে হলে বড় ঘরের দরকার হয় না, দরকার হয় বড় একটা মন। কালবৈশাখী ঝড় কখনো আশীর্বাদ বয়ে আনে না, কিন্তু এই কালবৈশাখী ঝড়ের মাধ্যমে রহমত মিয়ার মতো মানুষও বুঝতে পারে প্রকৃতির প্রতিশোধ বলে কিছু কথা আছে।